বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভকামনা করি এবং আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে বলছি, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এখন আর সময় নষ্ট না করে নিয়মিত গণিত প্র্যাকটিস করবা। কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা, ইংলিশ এগুলো সবই প্র্যাকটিস করবা। কথা না বাড়িয়ে আজকে তোমাদের আমি করাবো নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ উচ্চতর গণিতের 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। যেটা তোমরা ভয় পেয়ে থাকো সেটাই 11.1 থেকে শুরু করবো ইনশাল্লাহ। কনসেপশন, যাতে তোমাদের ধারণাটা ভালো হয়। কথা না বাড়াই, দেখো আমি উঠিয়ে রেখেছি এ একটি বিন্দু, বি একটি বিন্দু। এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন যদি তোমাকে বলা হয় এ থেকে বি এর দূরত্বটা কত, এ থেকে বি এর দূরত্বটা কত, তাহলে আমরা লিখব এ বি ইকুয়াল টু x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। কেউ যদি মনে করো এইরকম করতে চায় যে x1 minus x2 whole square plus y1 minus y2 whole square, এটাও হবে, কোনো সমস্যা নেই। যদি প্রশ্ন করো কেন, তাহলে এক কথায় উত্তর, যেহেতু হোল স্কয়ার আছে x2 x1 ও যা, x1 x2 তাই সব দুটো সূত্রই ঠিক হবে। তোমরা যা যেটা ভালো লাগবে সেটা করবে, কোনো সমস্যা নেই। ওকে, বেসটা হচ্ছে দুইটা বিন্দু থাকবে, তার স্থানাঙ্ক একটা প্রথমটা x1 y1 ধরবো, দ্বিতীয়টা আমরা ধরবো x2 y2। সূত্র হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমাদের 11.1 এর 1 নম্বর দেখো 2,3 এবং 4,6 রাশি দেয়া আছে। প্রশ্নটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কি করো? এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমি ধরে নিলাম এর স্থানাঙ্ক প্রথমটা 2 3, বি এর স্থানাঙ্ক 4 6। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে প্রিয় শিক্ষার্থীরা? এ বি ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে x2 x1, x2 4 সূত্রের মাইনাস x1 2 হোল স্কয়ার সূত্রের প্লাস y2 6 y1 3 হোল স্কয়ার। ওকে ফাইন, 4 থেকে 2 বাদ দাও 2, তারপর স্কয়ার সূত্রের প্লাস, 6 থেকে 3 বাদ দিয়ে দাও 3 এর পর স্কয়ার। তাহলে 2 2 4 প্লাস 3 থেকে 9 সমান কত হবে? 13 একক। লাস্টে লিখতে হবে একক। এটাই আমাদের অ্যানসার হয়ে যাবে। ওকে, তাহলে আর একটি এই জাতীয় অঙ্ক দেখার পরে আমি তোমাদের আরেকটা মজার ব্যাপার শেখাবো। তাহলে স্টুডেন্টেরা 11.1 এর 1 হয়ে গেল। এখন তোমাদের যদি বলা হয় ঘ নম্বর অঙ্কটা 0 0 sin থিটা এবং cos থিটা। প্রশ্নটা হচ্ছে 0 0, খেয়াল করো, একের ঘ, একের ঘ 0,0 sin থিটা cos থিটা, sin থিটা ইনটু cos থিটা। তাহলে আমি ধরে নিলাম এর স্থানাঙ্কটা হলো 0,0 আর বি এর স্থানাঙ্কটা হলো sin থিটা cos থিটা। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত স্টুডেন্টেরা? x2, প্রথমটা x1 y1, দ্বিতীয়টা x2 y2, x2 x1
সাইন থিটা মাইনাস এইটা কস থিটা মাইনাস 0 হোল স্কয়ার। 0 যোগ করলেও কিছু না, বিয়োগ করলে কিছু না, সাইন সাইন গুণ করলে কি হবে বলো? সাইন স্কয়ার থিটা সূত্রের প্লাস কস কস গুণ করলে কস স্কয়ার থিটা। তোমাদের সাধারণ গণিতে শিখিয়েছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। 1 কে যদি রুট করে দাও 1 একক, এটাই অ্যানসার। এটা আমাদের ক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এমসিকিউতে আসবে। ওকে, আরেকবার আমি একটু বলছি। একের ঘ প্রশ্নটা হচ্ছে 0 0 ও সাইন থিটা এবং কস থিটার মধ্যবর্তী দূরত্ব। আমি ধরে নিলাম এর স্থানাঙ্ক 0 0, বি এর স্থানাঙ্ক সাইন থিটা এবং কস থিটা। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব x2 - x1 x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ওকে ফাইন। এখন আরেকটা ব্যাপার যেটা শেখাবো তোমাদের মধ্যে, যেটা কনফিউশন, সেই কনফিউশনের আগে বেসিকটা আমি বলি, এরপরে আমরা ওই টাইপের অঙ্কে যাব ইনশাআল্লাহ। ওকে ফাইন। দেখো এই বিষয়টা একটু তোমরা ভালো করে শিখতে পারলে কিন্তু আর 11.1 এর আর কোনো সমস্যা হবে না। সেটা হলো খেয়াল করো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এটা মনে রাখবা, এটা প্লাস সব সময় প্রথম চতুর্ভাগ প্লাস প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস প্লাস, তৃতীয়টা মাইনাস মাইনাস প্লাস মাইনাস। একটু মনে রাখার কৌশলটা আমি তোমাদের বলে দিব, সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে এরকম, আমরা খেয়াল করো x, এটা মূল বিন্দু x ড্যাশ y y ড্যাশ। তাহলে আমরা জানি শিক্ষার্থীরা x ও x ড্যাশ এটাকে বলি x অক্ষ, এটা কি বলো? x অক্ষ। আর হচ্ছে y y ড্যাশ হচ্ছে y অক্ষ। খেয়াল করো x 0 x ড্যাশ x y ড্যাশ y অক্ষ। তাহলে x 0 x ড্যাশ y 0 y ড্যাশ x ও x ড্যাশ y ও y ড্যাশ হচ্ছে y অক্ষ। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে কোনো একটা বিন্দু নেই, এখানে কোনো একটা বিন্দু নিলাম, সেটার অবস্থানটা হচ্ছে p, সেটার অবস্থানটা কি বলো? ধরো p, এটার স্থানাঙ্কটা হলো xy, এটার স্থানাঙ্কটা xy। আমরা জানি স্থানাঙ্ক প্রথমে হচ্ছে x, y, প্রথমটা হচ্ছে ভুজ, দ্বিতীয়টা হচ্ছে কোটি। প্রথমটা ভুজ, দ্বিতীয়টা কোটি। তাহলে শিক্ষার্থীরা আমি যদি p বিন্দু থেকে ও x এর উপরে একটি লম্ব আঁকি m, p বিন্দু থেকে y অক্ষের উপরে একটি লম্ব আঁকি n, প্রশ্ন হচ্ছে এইখানে কেউ এখানে নিতে পারে, কেউ এখানে নিতে পারে, কেউ এখানে নিতে পারে। তবে এখন এইখানে আমাদের p এর স্থানাঙ্ক x y,
খেয়াল করো, এখন আমি যদি বলি তোমাদের এই মূল বিন্দু থেকে এম এর দূরত্বটা কত, মূল বিন্দু থেকে এম এর দূরত্বটা কত, এটা কোন অক্ষ স্টুডেন্টেরা? এক্স অক্ষের ধনাত্মক অংশ, আর এদিকে এক্স অক্ষের ঋণাত্মক অংশ, উপরের দিকে ওয়াই অক্ষের ধনাত্মক অংশ, নিচের দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক অংশ। তাহলে এখান থেকে এটা আমাদের 0 থেকে m পর্যন্ত দূরত্বটা হচ্ছে x। যদি বলি এটার স্থানাঙ্ক, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখন p থেকে এই m এর দূরত্বটা কত, আবার n থেকে এটার দূরত্বটা কত। তাহলে এইটা আমাদের কি বলো, x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে এটা y, এটা y। আর দূরত্ব সবসময় কি হবে বলো, দূরত্ব সবসময় ধনাত্মক, বয়স ধনাত্মক, টাকা পয়সা এগুলো ধনাত্মক। তাহলে আমাদের এই মূল বিন্দু থেকে m পর্যন্ত x অক্ষ, এটাও x অক্ষ। এখন মূল বিন্দু থেকে n এর দূরত্বটা হচ্ছে y অক্ষ, তাহলে m থেকে p এর দূরত্বটাও y অক্ষ। ওকে, এতটুকু বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, একটা মজার ব্যাপার হলো, কখন কোনটা হবে খেয়াল করো। তুমি যদি x অক্ষের উপরে নাও, মনে করো x আমি 2 নিয়েছি, y এর মান 2, তাহলে এখানে অবস্থান করবে। আমি ধরো 4 নিয়েছি, এখানে x এর উপর অবস্থান করবে, y তখন কিন্তু 0। আমি 6 নিয়েছি, 8 নিয়েছি, 10 নিয়েছি, আমি যাই নেই না কেন, x x আমি নিয়েছি 2, তখন x আমি নিয়েছি কত বলো, 2, তখন কিন্তু y এর অবস্থান 2 নিয়েছি তখন 0, 4 নিয়েছি তখন 0, 6 নিয়েছি 0। মানে x অক্ষের উপরে আমি যখন নিব তখন কিন্তু y এর অবস্থান ওইখানেই। আমি মনে করো 8 নিয়েছি, 10 নিয়েছি, এরকমই হবে। এখন x অক্ষের ধনাত্মক দিকে আমি যখন যাচ্ছি, এদিকে বেড়ে যাচ্ছে, y এর মানটা কিন্তু 0। এখন যদি বামের দিকে কোনো শিক্ষার্থী বলে আমি বামের দিকে 3 যাব, 3 ওকে ফাইন, তাহলে -3 0। কোন স্টুডেন্ট বললো আমি -6 যাব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি স্টুডেন্টেরা, যে কোনো x অক্ষের উপরে যদি কোনো বিন্দু হয়, x অক্ষের এলিমেন্ট উপাদান সংখ্যা বাড়বে কিন্তু y ফিক্সড 0 থেকে যাবে। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, x অক্ষের উপর y এর মান 0। কি হবে বলো, x অক্ষের উপরে y এর মান 0, তাহলে এইটার স্থানাঙ্কটা কিন্তু আমরা যাই নাই। যদি মনে করো x স্থানাঙ্কটা নেই 2 0 4 0, এরকম অনেক। অনুরূপভাবে স্টুডেন্টেরা আমরা যদি y অক্ষের উপরে নেই, কি বলো, y অক্ষের উপরে, এখন y অক্ষের উপরে হলে এটা হচ্ছে মূল বিন্দু। মনে করো x এর মান 0, y এর মান 1 2, y এর মান কত বলো, 2 2, x এর মান 0, y এর মান 4, x এর মান 0, y এর মান 6, x এর মান 0, y এর মান 8, x এর মান 0, y এর মান -2 -2, x এর মান 0, y এর মান -4 -6, এরকম। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি,
যে ওয়াই অক্ষের উপরে যখন যাবে, ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0, তাহলে এর স্থানাঙ্কটা যদি এমন হয় x এর মান 0, y এর মান 2, 0, 4 এরকম, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে x অক্ষের উপরে যখন কোনো বিন্দু অবস্থান করবে তখন y এর মান 0, আর যখন y এর উপরে হবে তখন x এর মান 0। ফাইন। এখন আরেকটা বিষয়ে তোমাদের আমি যেটা দেখাবো সেটা হলো তোমরা অনেক সময় ভুলে যাও যে প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, এটা কিন্তু তোমরা মনে রাখতে পারো। কি পারো? এইটা প্লাস প্লাস, এইটা প্লাস, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ এটা মনে থাকে। এখন আমরা জানি x অক্ষের ডান দিকে হলো ধনাত্মক, y অক্ষের উপরের দিকে ধনাত্মক। তাহলে আমি x অক্ষের এদিকে মনে করো সে 2 নিলাম, 1 2, এখন y এর উপর দিকে কি বলো নিলা তুমি 1 2 3, তাহলে দেখো এই হচ্ছে 2 1 2 3, অবস্থানটা হচ্ছে 2 3। আমি এখন যেটা তোমাদের শেখাতে চাচ্ছি মজার ব্যাপারটা হলো এমন যে আমাদের তো জানা আছে x অক্ষের ডান দিকে ধনাত্মক, x অক্ষের বাম দিকে ঋণাত্মক, y অক্ষের উপর দিকে ধনাত্মক আর নিচ দিকে ঋণাত্মক। তাহলে দেখো আমি কিন্তু এটা দেখালাম ধনাত্মক হয়ে গেল। এখন খেয়াল করো মজার ব্যাপারটা হলো এমন, এই দিকে যদি কোনো স্টুডেন্ট নিতে চায়, আমরা জানি এইদিকে x অক্ষের বাম দিকে ঋণাত্মক, তাহলে 1 2 ঘর গিয়েছি, কি বলো? এখন এই ঘর মানে আমার মনে নেই, স্টুডেন্টদের মনে নেই যেটা কত, তাহলে বামের দিকে x2 আর উপরের দিকে y, তাহলে x অক্ষের বাম দিকে হচ্ছে 2 1 2, উপর দিকে 3 1 2 3, তাহলে x অক্ষের এইদিকে কি স্টুডেন্টরা বলো মাইনাস, তাহলে মাইনাস, তারপর উপরের দিকে y এর মান প্লাস, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে -2 3। ওকে, তাহলে কি আর ভুলে যাবা? ভোলার কোনো কথা থাকার কথা নয়। আমি এখন দেখাতে চাচ্ছি তৃতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগ বলো? তৃতীয় চতুর্ভাগ। ওকে ফাইন। তৃতীয় চতুর্ভাগ মানে আমাদের দেখতে হবে বামের দিকে মাইনাস মান আসতে হবে। আমি বামের দিকে মনে করো মাইনাস মান নিয়ে আসলাম 1 2, ফাইন। এখন যদি তৃতীয় ঘরে নিতে চাই স্টুডেন্টরা, তাহলে উপরের দিকে যেতে হবে না নিচের দিকে যেতে হবে? ইজি ম্যাটার। তাহলে নিচের দিকে আসবো 3 1 2, তাহলে 1 2 3 1 2 3 3 ঘর, তাহলে এটা কত আসছে? বামের দিকে আসছে মাইনাস, আবার নিচের দিকেও মাইনাস। ওকে ফাইন, তাহলে -2 -3 হয়ে গেল। প্রশ্ন হচ্ছে আমি এখন কোথায় যেতে চাই স্টুডেন্টরা? চতুর্থ চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। ওকে ফাইন, তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি যেতে চাই তাহলে আগে x অক্ষের ডান দিকে যেতে হবে। x অক্ষের ডান দিকে আমরা যাব 1 2, এখন নিচের দিকে যেহেতু x এইটা, এখন এই চতুর্থ চতুর্ভাগ এইটা, তাহলে নিচের দিকে যাব 3 -3, তাহলে দেখো 1 2 3, তাহলে এটা কি নিয়েছি? এদিকে x এর কি নিয়েছি বলো? ধনাত্মক, নিচের দিকে নিয়েছি ঋণাত্মক, নিচের দিকে নিয়েছি বলো কি? ঋণাত্মক। তাহলে কি লিখব? 2 -3। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি তোমাদের? তাহলে যখন তুমি ভুলে যাবা, এটা মনে রাখতে পারো তোমরা প্লাস প্লাস মাইনাস মাইনাস, এইটা প্লাস মাইনাস নাকি প্লাস এইটা প্লাস মাইনাস, তখন কি এই দিকে আমাদের এই ঘরে যেতে চাচ্ছি প্লাস প্লাস, এই ঘরে যেতে চাচ্ছি মাইনাস, এই ঘরে তাহলে বাম দিকে অবশ্যই আসতে হবে, বাম মানে মাইনাস, উপর দিকে হলে প্লাস, তাহলে আমরা কিন্তু এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তাহলে কি আর কোনো সমস্যা? ওকে,
এটা গেল। এইবার আরো 11.1 যে বিষয়গুলো আমাদের বেসিক আছে সেটা আবার একটু আলোচনা করছি। সেটা হলো এইখানে ত্রিভুজ সংক্রান্ত থাকে আর চতুর্ভুজ সংক্রান্ত থাকে। কি থাকে বলো তো স্টুডেন্টেরা? ত্রিভুজ সংক্রান্ত আর হলো চতুর্ভুজ সংক্রান্ত। ত্রিভুজ কিন্তু বাহু ভেদে আছে আমাদের, বাহু ভেদে এখানে বেশিরভাগ আসে। সেইটা হচ্ছে সমবাহু। সমবাহু যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, একটু এলোমেলো হতে পারে, এ বি সি। স্টুডেন্টেরা 1 নম্বর হচ্ছে সমবাহু। তাহলে আমাদের যদি বলে, এখানে তোমাদের বলবে যে দেখো ত্রিভুজটি সমবাহু কিনা। যদি সমবাহু হয়, মনে করো প্রথমটা x1 y1, দ্বিতীয়টা x2 y2, তৃতীয়টা x3 y3। স্টুডেন্টরা আমি একটা শুধু স্থানাঙ্ক দেব, আরগুলো দেব না। মানে বেসিকটা তোমার যদি জানা থাকে তাহলে এই সংক্রান্ত অঙ্ক কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে এখান থেকে স্টুডেন্টের আমরা এ বি দেখাবো। যদি এ বির মান সমান বিসি এর মান সমান এসি অথবা সি এর মান সমান হয়, তাহলে এই ত্রিভুজটা আমার কি হবে বলো? সমবাহু। ওকে ফাইন। এখন যদি তোমার মনে করো সমদ্বিবাহু আসে, কি আসে বলো? সমদ্বিবাহু, এ বাহু আর এ বাহু সমান, আর তিনটা বাহুই সমান, তাহলে এ বি সি ফরম্যাটটা কি বলো? এ বি সমান এসি, এ বি সমান এসি, দুটো বাহু সমান হলো, বিসিটা সমান হলো না, তখন এটা কি হবে? সমদ্বিবাহু। ওকে। আর একটা যদি তোমাদের থাকে তিনটা এ বি সি, তাহলে এ বি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু এসি। তাহলে দুইটা বাহু যখন সমান দেখাতে পারবো, হতে পারে এমন, আমি প্রথমত বলেছি এই দুটো বাহু, হয়তো আমাদের স্থানাঙ্ক যে মান দেয়া আছে সেখানে এই দুটো বাহু সমান হতে পারে। জাস্ট দুটো বাহু সমান হলে তখন আমরা বলবো সমদ্বিবাহু। তিনটা বাহু সমান হলে সমবাহু। যদি তিনটা বাহু ভিন্ন ভিন্ন হয় তাহলে বিষমবাহু। ওকে ফাইন। এখন আরো দুইটা আছে। একটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ। একটা কি বলো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ বি সি। স্টুডেন্টেরা সমকোণী ত্রিভুজটা তখনই দেখতে পারবা যখন দেখবা দুইটা বাহু, বড় বাহুটা যেটা থাকবে সেটা আমাদের অতিভুজ হিসেবে থাকবে। দুইটা বাহু যখন মনে করো এখানে দেখবা এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই দুইটা বাহু বর্গ করে যদি মনে করো অতিভুজের সমান আসে, তাহলে এটা সমকোণী। এটা কি স্টুডেন্টেরা? সমকোণী। এটা কি? সমকোণী। আরেকটা বিষয় আছে, সেটা হলো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু মনে করো এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে ধরো এম এন পি। এখন যদি দেখো এম এন সমান এন পিও সমান হবে, এবং সেটা বর্গ করে দুটো যোগ করে যদি আমরা অতিভুজটাও সমান পাই, সেটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি দুইটা বাহু সমান হয় এবং তাদের বর্গের সমষ্টি মিলে অতিভুজের সমষ্টি সমান হয়, তাহলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এই পাঁচটা টাইপ ত্রিভুজ সংক্রান্ত থাকে। তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব বের করে যদি দেখি সমবাহুর ফরম্যাটে পড়ে সমবাহু, যদি দেখি দুইটা বাহু সমান তাহলে দুইটা সমদ্বিবাহু, যদি দেখি তিনটাই অসমান বিষমবাহু।
যদি দেখি দুইটা বাহুর বর্গ করে তৃতীয় বাহুর বর্গের সমষ্টির সমান তাহলে সমকোণী। আর যদি দেখি দুইটা বাহু সমান এবং তাদের দুইটা যোগফল ও ত্রিভুজের মানে বড় তৃতীয়টার সমান তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই গেল ত্রিভুজ সংক্রান্ত। ওকে স্টুডেন্টেরা, আর আসে যেটা হলো চতুর্ভুজ সংক্রান্ত, যেটা হলো চতুর্ভুজ সংক্রান্ত। ওকে, এটা আমি একটু মুছে দিচ্ছি, তারপরে চতুর্ভুজ সংক্রান্ত তোমাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ। চতুর্ভুজের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কয়েকটা ক্যাটাগরি রয়েছে। প্রথমে যদি আমরা বলি, তোমাদের যে বর্গ হয়, কি হয় বলো? বর্গ হয় তোমার বর্গ। বর্গ আমি যদি নাম দেই এ বি সি ডি, স্টুডেন্টেরা যদি দেখো বর্গ, তাহলে আমাদের কন্ডিশনটা হচ্ছে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, চারটা বাহু সমান এবং এদের কর্ণদ্বয় যদি সমান হয়, কর্ণ এসি সমান বিডি, তাহলে এটাকে আমরা বলবো বর্গ। এটাকে কি বলবো স্টুডেন্টেরা? বর্গ। সব কিন্তু তোমাদের আমাদের মধ্যবর্তী দূরত্ব বের করে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারলে আমাদের 11.1 ওকে হয়ে যাবে। কি হয়ে যাবে স্টুডেন্টেরা? ওকে হয়ে যাবে। তাহলে এটা গেল বর্গ। আমার আঁকানোটা একটু এলোমেলো হতে পারে। এবার স্টুডেন্টেরা রম্বস, চারটা বাহুই সমান, চারটা বাহুই সমান, এই কন্ডিশনটাই চারটা বাহুই সমান হবে, কর্ণ দুটো অসমান হবে। কি হবে স্টুডেন্টেরা? কর্ণ দুটো, কর্ণ এসি নট ইকুয়াল টু বিডি, এই ফরম্যাটটাই থাকবে। কর্ণ দুটো সমান হলে বর্গ, কর্ণ দুটো যদি অসমান হয় তাহলে রম্বস। এইবার আসো আয়ত, এবার আসো আয়ত। আয়ত এখন এ বি সি ডি। আয়তক্ষেত্রের শিক্ষার্থীরা এইটা কিন্তু বিপরীত বাহুগুলো সমান, তাহলে এ বি সমান সিডি, এডি সমান বিসি। আসো কর্ণ, কর্ণ এসি সমান বিডি। যখন দেখবা বিপরীত বাহুগুলো সমান, কর্ণ সমান, সেটা স্টুডেন্টেরা কি হবে? এটা হবে আয়তন। ওকে ফাইন। এখন যদি বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ দুটো অসমান, কর্ণ দুটো অসমান, স্টুডেন্টেরা একই ফরম্যাট, বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান কিন্তু কিন্তু কি বলো? কর্ণ, কর্ণ এসি নট ইকুয়াল টু বিডি, তাহলে এটা কি হবে? রম্বস। এটা কি হবে বলো? রম্বস। আচ্ছা, আরেকটা আমাদের আছে, এটা তোমাদের একটু কম আসে এটাতে। এ বি সি ডি, ট্রাপিজিয়াম। স্টুডেন্টেরা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম হলো এক জোড়া বাহু সমান্তরাল, অপর জোড়া বাহু অসমান্তরাল। এইটা কিন্তু স্টুডেন্টেরা সমান্তরাল বাহু এবি নট ইকুয়াল টু সিডি এবং অসমান্তরাল বাহু এডি নট ইকুয়াল টু বিসি।
তাহলে এটা বুঝবো ট্রাপিজিয়াম বাহুগুলো কখনোই সমান হবে না। রম্বসে বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো সমান। রম্বস বিপরীত বাহুগুলো সমান, কর্ণ সমান। আয়ত চারটা বাহুই সমান, কর্ণ অসমান। রম্বস চারটা বাহু সমান, কর্ণ সমান। বর্গ। ওকে, তাহলে আরেকটা বেসিক আমি একটু শেখাবো, সেটা হলো, এটা স্টুডেন্টেরা একটু মুছে দিলাম। সেটা হলো কখন আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি আর কখন করতে পারি না। আমাদের একটি থিওরি জানা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। থিওরিটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। কি হবে স্টুডেন্টেরা? তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাহলে আমি তোমাদের 11.1-এর 4 নাম্বার ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা যাচাই করতে বলেছে। এটা একটু দেখাই দিচ্ছি, খেয়াল করো। 4 নাম্বার, কয় নম্বর বলো? 4। একটু মুছে দিচ্ছি স্টুডেন্টেরা। ওকে, দেখো 4 নাম্বারটা এই থিমের সাথে। 4 এর স্থানাঙ্ক দেয়া রয়েছে, 1 2। বি এর স্থানাঙ্ক দেয়া রয়েছে -3 5 ও সি এর স্থানাঙ্ক দেয়া রয়েছে 5, -1। স্টুডেন্টেরা এখান থেকে আমরা বের করব হলো এবি। খেয়াল করো, আমি যখন এবি নিব প্রথমটা x1 y1, দ্বিতীয়টা x2 y2। সূত্রটা ছিল স্টুডেন্টেরা x2 x1 y2 y1। তাহলে x2 আমি নিচ্ছি এবি -3 x1 কি বলো 1, তাহলে -1 হোল স্কয়ার সূত্রে প্লাস 5 -2 হোল স্কয়ার। তাহলে স্টুডেন্টেরা এইখানে কি হবে? -3 আর -1 যতই মাইনাস থাকুক, এইটা আমাদের -4 হোল স্কয়ার প্লাস 5 থেকে 3 বার 2 বার গেলে 3 কি হবে স্টুডেন্টেরা? 4 4 16, যেহেতু জোর রয়েছে মাইনাস ভ্যানিশ, 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9। তাহলে কত হবে স্টুডেন্টেরা? 25 একক। তাহলে এখানে কত বলো? 5। আমরা এই বি বের করেছি, এইবার বের করব বিসি। বি